গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গ্রাসরুট সলিউশন। আমি মোহাম্মদ রোহিত। তো তোমরা প্রত্যেকেই জানো, যারা যারা আমাদের চ্যানেলটা ফলো করছো এই 2-3 দিন থেকে, যে আমাদের চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, লেডি কনস্টেবল এবং তার সাথে সাথে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে এক্সামগুলো রয়েছে নভেম্বর ডিসেম্বর মাসে, সেই এক্সামের জন্য প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস শুরু হয়ে গেছে। কাল থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে। সেখানে অঙ্কের ক্লাস দেওয়া আছে, তারপরে হলো ইতিহাসের ক্লাস শুরু হয়ে গেছে এবং আজকে তোমাদের ভূগোলের ক্লাস শুরু হচ্ছে এবং আজকে রিজনিংয়ের ক্লাসও চলে আসবে কিছুক্ষণ পর। তো ভূগোল, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সামগুলো রয়েছে প্রিলিমিনারি মেইনস এক্সামগুলোতে, বিগত বছরগুলো থেকে আমরা দেখেছি যে ভূগোলের যে সমস্ত বিষয়গুলি থেকে খুব বেশি প্রশ্ন আসে, তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সৌরজগৎ বা সোলার সিস্টেম। তো এই সোলার সিস্টেম থেকে খুব ডেপথে আমাদের পড়তে হয় না যে খুব গভীরে গিয়ে চ্যাপ্টার ও বিষয়গুলো জানতে হবে। তো কিন্তু আমাদের এই সৌরজগৎ সম্পর্কে ধারণাটা আমাদের মাথায় রাখতে লাগবে এবং তার থেকে কিছু প্রশ্ন উত্তর যে এক্সামগুলোতে বিগত বছরে বারবার যে প্রশ্নগুলো আসে সেই সমস্ত প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত। তো আজকে যেমন আমি সৌরজগতের বিভিন্ন কনসেপ্ট যেগুলো আছে, বিভিন্ন গ্রহ উপগ্রহ, এই সমস্ত কিছু আলোচনা করব এবং তার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এবং তোমরা জানো যে শনিবারে, প্রত্যেক সপ্তাহে শনিবার করে একটা মক টেস্ট হবে। সেই মক টেস্টে গোটা সপ্তাহে যে সমস্ত বিষয়গুলোতে ক্লাস হয়েছে তার উপর মক টেস্ট হবে। তো আর কথা না বাড়িয়ে আজকের যে বিষয় আছে সৌরজগৎ বা সোলার সিস্টেম, সেটা আমরা শুরু করছি। তো সবার প্রথমে আমাদের এই ধারণাটা মাথায় ঠিক করতে হবে যে সৌরজগৎ বা সোলার সিস্টেম আসলে জিনিসটা কী কী জিনিস নিয়ে তৈরি হয়েছে। তো আমরা যেমন এর উদাহরণ হিসেবে যদি আমি বলতে চাই, যেমন আমাদের বাড়ির পরিবার যেটা আছে সেটা পরিবার কী নিয়ে গঠিত হয়। আমাদের দাদু দিদারা থাকে, বাবা মা, ভাই বোন, কাকা কাকিমা, প্রত্যেককে সকলকে নিয়ে একটা পরিবার। ঠিক একইভাবে এই মহাবিশ্বের সূর্যকে কেন্দ্র করেও একটা পরিবার গড়ে উঠেছে, যেটাকে আমরা বলি হলো সৌর পরিবার বা সৌরজগৎ। তো সৌরজগৎ হলো আসলে সূর্যকে কেন্দ্র করে গঠিত একটা বিশাল মহাজাগতিক ব্যবস্থা। সূর্যকে কেন্দ্র করে তার চারপাশে গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, উল্কাপিণ্ড, এই সমস্ত কিছু প্রতিনিয়ত অনবরতভাবে আবর্তন করেছে। আর এই সব কিছুকে একসাথেই আমরা বলি হলো সৌরজগৎ। অর্থাৎ সৌরজগতে বলতে আমরা কী বলতে বুঝছি? সূর্য প্লাস গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, অন্যান্য জ্যোতিষ্ক, উল্কাপিণ্ড, এই সমস্ত কিছুকে একসাথে নিয়ে সৌরজগৎ। তো এই সৌরজগৎ কবে সৃষ্টি হয়েছিল এটা নিয়ে আমাদের মাথায় প্রশ্ন আসতেই পারে। তো বিজ্ঞানীরা মনে করেন যে আজ থেকে প্রায় 4.6 বিলিয়ন বছর আগে, অর্থাৎ 460 কোটি বছর আগে তৈরি হয়েছিল এই সৌরজগৎটা। তো এবার এই সৌরজগৎটা তাহলে সৃষ্টি কীভাবে হলো? তো কী হয়েছিল বেসিক্যালি, এই আমাদের যে মহাশূন্য আছে, মহাশূন্যে হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুটো গ্যাসের প্রাধান্যটা বেশি ছিল এবং এর সাথে সাথে বিভিন্ন ধূলিকণা মিশে একটা বিশাল মেঘের মতো সৃষ্টি হয়েছিল। আর এই মেঘটার নাম হলো সৌরনীহারিকা। এবং যে মধ্যাকর্ষণ, আমরা জানি যে এই মহাবিশ্বে প্রত্যেকটা জিনিস একে অপরকে একটি শক্তির দ্বারা নিজেদের দিকে টানছে, যেটাকে আমরা কী শক্তি বলে থাকি? মধ্যাকর্ষণ শক্তি। আর এই মধ্যাকর্ষণ শক্তির টানেই এই মেঘ কী হচ্ছে, ধীরে 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 সংকুচিত হয়ে ঘুরতে শুরু করলো এবং ঘুরতে ঘুরতে একটা ডিস্কগুলো থাকে না, চ্যাপ্টা, ওরকম একটা ডিস্কের মতো সৃষ্টি করেছে। ঠিক আছে? আর এই ডিস্কের বা এই মেঘের যে কেন্দ্রে প্রচুর পরিমাণে চাপ তাপ সৃষ্টি হয়েছে। আর এই চাপ তাপ একটা বিশাল নিউক্লিয়ার ফিউশন ঘটিয়ে, বিস্ফোরণ ঘটিয়ে একটি সূর্যের জন্ম হয়েছিল। এবং যখন সূর্যটা জন্ম হয়েছিল সেই সময় তার চারপাশে, এইখানে যখন সূর্যটা জন্ম হলো তার চারপাশে বিভিন্ন কণার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। ঠিক আছে? আর এই যে ছড়িয়ে ছিটিয়ে গেল, কালক্রমে সেগুলোই মানে ঠান্ডা হতে 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 বিভিন্ন গ্রহ উপগ্রহের রূপ নিল। আর এই সমস্ত কিছুকে কেন্দ্র করে যেই বিশাল একটা পরিবার সৃষ্টি হলো, সূর্য, তার চারপাশে কেন্দ্র করে সমস্ত কিছু, সমস্ত ছোট ছোট কণাগুলো ছিটিয়ে গিয়ে ধীরে ধীরে কালক্রমে সেটি বিভিন্ন গ্রহ উপগ্রহ রূপ নিল এবং সূর্যকে কেন্দ্র করে চারপাশে তারা প্রদক্ষিণ করতে থাকলো। এভাবেই আমাদের
সৌরজগতের সৃষ্টি হয়েছে। এটিকে বলা হচ্ছে হলো বিগ ব্যাং থিওরি। ঠিক আছে, তো এবার যে আমাদের পড়ার বিষয় যেটা, এবার সৌরজগতের কি কি গ্রহ আছে, মানে আমাদের এই যে সৌর পরিবারে সূর্যকে কেন্দ্র করে তার চারপাশে কোন কোন গ্রহরা ঘুরছে, আর যেই সমস্ত কিছু গ্রহ উপগ্রহকে নিয়ে আমরা সৌরজগৎ বা সৌর পরিবার বলছি, তো সেটা কি। তো সূর্যকে কেন্দ্র করে প্রধানত আমাদের কটা গ্রহ ঘুরছে? 8টা গ্রহ। ঠিক আছে, বর্তমানকালে সূর্যকে কেন্দ্র করে 8টা গ্রহ হয়েছে। যেমন আমরা যদি দেখি, এই যে দেখো, এটা সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং সবার শেষে হলো প্লুটো। প্লুটোকে আমরা গ্রহরূপে এখন গণ্য করি না। আজ থেকে কয়েক বছর আগে প্লুটোকে গ্রহরূপে গণ্য করা হতো, কিন্তু পরবর্তীকালে বৈজ্ঞানিকরা প্লুটোকে গ্রহর যে তালিকা আছে সেখান থেকে আলাদা করে দিয়েছে। ঠিক আছে, তো এই যে বর্তমানে সূর্যের যে 8টা গ্রহ রয়েছে, এই 8টা গ্রহকে আমরা প্রধানত কয়টা ভাগে ভাগ করেছি? 2টো ভাগে ভাগ করেছি। এই 8টা গ্রহকে আমরা কি করেছি? 2টো ভাগে ভাগ করেছি। এই যে প্রথম 4টা গ্রহ যেটা রয়েছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই গ্রহগুলোকে বলা হয় হলো অন্তস্থ গ্রহ। ঠিক আছে, এবং পরের 4টা বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই 4টা গ্রহ হলো বহিস্থ গ্রহ। অর্থাৎ সূর্য থেকে প্রথম বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 4টা হয়ে গেল আমার অন্তস্থ গ্রহের উদাহরণ, এবং বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই 4টা হয়ে গেল আমার বহিস্থ গ্রহ। তো এই 2টো ভাগে বিভক্ত করার কারণ কি, ডিফারেন্স কি এদের মধ্যে, আমাদের সেটাও জানতে লাগবে। তো এই যে অন্তস্থ গ্রহ যেগুলো রয়েছে, অন্তস্থ গ্রহগুলোর প্রধান বৈশিষ্ট্য কী? এই গ্রহগুলির প্রধান বৈশিষ্ট্য হলো এই গ্রহগুলো পাথুরে গ্রহ, মানে শিলাময় গ্রহ। এই গ্রহগুলোর অধিকাংশ স্ট্রাকচার হলো শিলা দিয়ে গঠিত। এবং বহিস্থ গ্রহ যেগুলো রয়েছে, শেষের 4টা বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই চারটা যে গ্রহ রয়েছে, এরা হলো গ্যাসময় গ্রহ, মানে গ্যাসীয় পদার্থের পরিমাণটা এদের মধ্যে বেশি। এবং প্রথম 4টা অন্তস্থ আছে, এদের হলো শিলাময় ভাগটা বেশি। আরেকটা ডিফারেন্স কি? আরেকটা ডিফারেন্স হলো এই প্রথম যে 4টা গ্রহ রয়েছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এদের উপগ্রহের সংখ্যাটা যেটা, সেটা খুব কম উপগ্রহ। এমন এদের মধ্যে বেশ কিছু গ্রহ রয়েছে যাদের কোনো উপগ্রহই নেই। আর এই শেষের যে বহিস্থ গ্রহ যেটা রয়েছে, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই 4টি গ্রহতে উপগ্রহের সংখ্যাটা বেশি। তো উপগ্রহের সংখ্যাটা বেশি থাকার কারণে এদের শেষের দিকে রয়েছে এরা। ঠিক আছে, এবার হলো কোন কোন গ্রহের কোন কোন উপগ্রহ রয়েছে, কতগুলি উপগ্রহ রয়েছে, এগুলো আমরা যখন প্রত্যেকটা গ্রহ ধরে ধরে পড়বো এখন, তখন আমরা ডিটেলসে আরও জানবো। তাহলে বুঝতে পারলে তোমরা যে সূর্যের যে গ্রহগুলো রয়েছে, গ্রহের প্রথম 4টা গ্রহ হলো অন্তস্থ গ্রহ এবং শেষের 4টা হলো বহিস্থ গ্রহ। এবার আমরা কি করব, প্রত্যেকটা গ্রহ ধরে ধরে পড়ব। সেই গ্রহর থেকে ইম্পর্টেন্ট যে সমস্ত বিষয়গুলো আছে, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে, সেগুলো আমরা টপিক ওয়াইজ ধরে ধরে পড়ব। ওকে, তাহলে সৌরজগতের বা সৌর পরিবারের প্রথম গ্রহ যেটা, সেটা হলো বুধ। তো বুধ গ্রহ নিয়ে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট পার্ট আছে, টপিক আছে, সেগুলো কি? প্রথম কি? অবস্থান। বুধের অবস্থান কোথায়? সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এটি। সৌর পরিবারের সূর্যের সবচেয়ে কাছের, মানে একদম সামনাসামনি যে গ্রহটি রয়েছে, সেটি হলো বুধ গ্রহ। আর এবং এর আকার কি? বুধের আকার কি? সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ এটি। আমরা যে পড়লাম যে সৌরজগতের মোট 8টা গ্রহ রয়েছে, তার মধ্যে বুধ সবচেয়ে কাছে রয়েছে, এবং যতগুলো গ্রহ রয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট গ্রহ হলো এই বুধ। আর এই বুধের প্রধান অন্যতম আরেকটি বৈশিষ্ট্য কি? এর কোনো উপগ্রহই নেই। ঠিক আছে, তো অনেক সময় প্রশ্ন আসে যে কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? বুধ, বৃহস্পতি, শনি, ইউরেনাস, তখন কিন্তু বুধ। ঠিক আছে, এই বুধের ইংরেজি নাম কি? ইংরেজি নাম হলো মার্কিউরি। তো এর নামকরণটা কিভাবে হয়েছে? এর নামকরণ হয়েছে রোমান দেবতা মার্কিউরি থেকে এই বুধের নামকরণটা করা হয়েছে। বুধ কক্ষপথ সম্পূর্ণ করতে কত সময় লাগে? প্রায় 88 দিন, মানে নিজ অক্ষের চারপাশে ঘুরতে বুধের 88 দিন লাগে।
যেহেতু ছোট গ্রহ সামনে রয়েছে সে কারণে। ঠিক আছে, ওকে। এবার আমার পরবর্তী গ্রহ যেটা, সেটা হলো শুক্র। শুক্র গ্রহ হলো সূর্যের থেকে দ্বিতীয় গ্রহ, মানে সূর্যের অবস্থান থেকে সূর্যকে যদি আমরা অবস্থান করি, প্রথমে সূর্য, তার ঠিক কাছে রয়েছে হলো বুধ, বুধের পরেই রয়েছে হলো শুক্র গ্রহ, মানে অবস্থানগত দিক থেকে সূর্যের দ্বিতীয় সন্তান আমরা বলতে পারি, সেটা হলো শুক্র গ্রহ। এর আকার কেমন? এর আকার হলো প্রায় পৃথিবীর সমান, আমাদের পৃথিবীর আকার যেরকম ঠিক সেরকমই আকার হলো শুক্র গ্রহের। ওই জন্য এই গ্রহের আরেকটা নাম কি? পৃথিবীর যমজ ভাই। হয় না যে দুই ভাই দেখতে ঠিক একই রকম, তাদের যমজ ভাই আমরা বলি, ঠিক সেরকমভাবে এই বুধ গ্রহ যেটা আছে সেটা আমাদের পৃথিবীর মতনই দেখতে অনেকটা। ঠিক আছে, পৃথিবীর আকার যেরকম আকার আকৃতির মতো একদম সেম দেখতে, সেই জন্য এই বুধ গ্রহকে বলা হয়, শুক্র গ্রহকে বলা হয় হলো পৃথিবীর যমজ ভাই বা যমজ গ্রহ। অনেক সময় প্রশ্ন আসে যে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? তখন হবে শুক্র গ্রহকে। আর এই শুক্র গ্রহ নিজ কক্ষপথে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে? প্রায় 225 দিন। মানে আমাদের পৃথিবীর যেমন 365 দিন লাগে, ঠিক শুক্র গ্রহ পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে তার সময় লাগে হলো 225 দিন। আর এই ঘূর্ণনের দিক কোথায়? সূর্যের প্রায় সব গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে, কিন্তু শুক্র পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। এটা যেহেতু একটা এক্সেপশনাল পার্ট, সেই জন্য আমাদেরকে এটা পড়তে হবে। যেমন আমরা বললাম যে 8টা গ্রহ আছে, প্রত্যেকটা গ্রহ কিন্তু সূর্যকে কোন দিক থেকে কোন দিকে প্রদক্ষিণ করছে? পূর্ব থেকে পশ্চিমে। আমাদের পৃথিবী যেমন কি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রদক্ষিণ করছে, কিন্তু শুক্র গ্রহের ক্ষেত্রে এর ঠিক উল্টা, এ কি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রদক্ষিণ করছে, সেই জন্যই এটা ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? আমরা সবসময় যেগুলো এক্সেপশনাল জিনিস, বাকিদের থেকে সামান্য কিছু আলাদা, সেই জিনিসগুলো আমাদের বেশি পড়তে হবে, সেই জিনিসগুলো থেকেই পরীক্ষায় প্রশ্নে আসে। উপগ্রহের সংখ্যা কত শুক্র গ্রহের? শুক্র গ্রহেরও কোনো উপগ্রহ নেই। ঠিক আছে, সৌরজগতের 8টা গ্রহের মধ্যে 2টা গ্রহের কোনো উপগ্রহ নেই, এক হলো বুধ আর একটা হলো শুক্র। এটা প্রশ্ন আছে যে সৌরজগতের কোন কোন গ্রহ দুটির কোনো উপগ্রহ নেই, তখন হবে বুধ আর শুক্র। এর নামকরণ কীভাবে হয়েছে শুক্র গ্রহের? রোমান প্রেম এবং সৌন্দর্যের দেবী ভেনাস, ভেনাস থেকে শুক্রের নামকরণ হয়েছে হলো ভেনাস। ঠিক আছে, ওকে। এবার আমার পরবর্তী গ্রহ যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের পৃথিবী। তো অবস্থানগত দিক থেকে পৃথিবী সূর্যের, আমরা যদি বলি তৃতীয় সন্তান। ঠিক আছে, সূর্যের পৃথিবীর আকার কত? পৃথিবীর ব্যাস হলো 12,756 কিলোমিটার। অনেক সময় শর্ট মানে আমাদের এই প্রশ্নগুলো আসে যে পৃথিবীর আকারের ব্যাস, পৃথিবীর ব্যাস কত? ব্যাস মানে কোনটা বুঝতে পেরেছো তোমরা যারা অঙ্ক তোমরা করেছো? এটা হলো কেন্দ্রের অর্ধেক যেটা, সেটা হলো ব্যাসার্ধ, আর পুরোটা হলো ব্যাস। তো এই ব্যাসটা, কেন্দ্রের যে মাঝ বরাবর যে রেখাটা রয়েছে, সেই ব্যাসটা হলো 12,756 কিলোমিটার লম্বা হলো পৃথিবীর ব্যাস। এবার এই সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে? এটা আমরা ছোটোবেলা থেকেই পড়েছি, 365 দিন 6 ঘন্টা। এক্স্যাক্ট যদি পয়েন্ট বলি, 365 দিন 6 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। ঠিক আছে, আর সেই জন্যই পরে 6 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড প্রত্যেক 4 বছর পর পর যুক্ত হয়ে 366 দিন হয়ে লিপ ইয়ার তৈরি হয়। পৃথিবীর কয়টি উপগ্রহ? এটা আমাদের বলার কোনো ইয়ে নেই, আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর আমাদের একটি উপগ্রহ, যার নাম হলো চাঁদ। আর সৌরজগতের এটি হলো 5ম বৃহত্তম উপগ্রহ। আমাদের সৌরজগতের প্রত্যেক এক একটা গ্রহের প্রচুর উপগ্রহ রয়েছে। আমরা পরের দিকে বাকি যখন গ্রহগুলো পড়ব তখন দেখব যে এক একটা গ্রহের প্রায় কতগুলো করে, অনেকগুলো করে উপগ্রহ রয়েছে। তো যতগুলো উপগ্রহ রয়েছে গোটা সৌরজগতে, তার মধ্যে সব উপগ্রহ, গ্রহ না কিন্তু উপগ্রহদের মধ্যে চাঁদের স্থান হলো 5ম বৃহত্তম। যেহেতু আমাদের পৃথিবীর উপগ্রহ চাঁদ, সেই জন্য আমাদের এই উপগ্রহের পার্টটা জানতে লাগবে যে আকৃতিগত দিক থেকে এর আকৃতি কত, সেটা হলো 5ম বৃহত্তম উপগ্রহ। ঠিক আছে, আর আরেকটা যেটা এখানে ইম্পর্টেন্ট, সেটা হলো এর বিশেষ বৈশিষ্ট্য কি? সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে জীবন বিদ্যমান। 8টা গ্রহের মধ্যে শুধুমাত্র পৃথিবীতেই জীবের অস্তিত্ব রয়েছে, বাকি কোনো কিছু গ্রহতে নেই। কিছু কিছু গ্রহতে কাজ চলছে, সেটা আমরা পড়বো এখন একটু পরেই। ওকে, আমাদের পরবর্তী হলো মঙ্গল গ্রহ। বর্তমান সময়ে মঙ্গল গ্রহ হলো একটি গুরুত্বপূর্ণ গ্রহ। ঠিক আছে, কেন? কারণ এখানে মঙ্গল গ্রহ নিয়ে বিভিন্ন আমরা দেখছি যে মার্স মিশন হচ্ছে, আমাদের ইসরো, নাসা
এছাড়াও গোটা উন্নত দেশগুলোর যে সংস্থা রয়েছে, মহাকাশ গবেষণা সংস্থা, তারা এই মঙ্গল গ্রহকে নিয়ে খুব ইন্টারেস্টেড। ঠিক আছে, তো মঙ্গল গ্রহ কি অবস্থানগত দিক থেকে মঙ্গল গ্রহ হলো সূর্য থেকে চতুর্থ গ্রহ, মানে 4 নম্বর চতুর্থতম সন্তান মঙ্গল গ্রহ। এর বিশেষ নাম কি? মঙ্গল গ্রহকে আমরা লাল গ্রহ বা রেড প্ল্যানেট বলি। কেন রেড প্ল্যানেট বলছি? কারণ মঙ্গল গ্রহের যে রং সেটা হলো লাল, এবং লাল হওয়ার কারণ কি? এর মাটিতে লৌহ অক্সাইড রয়েছে। ঠিক আছে, আমরা যদি সৌরজগতের প্রত্যেকটা গ্রহের অরিজিনাল ফটো দেখি, এই যে দেখো মঙ্গল গ্রহ কিন্তু দেখতে রেড। ঠিক আছে, ওই জন্য এই গ্রহের অপর নাম হলো লাল গ্রহ বা রেড প্ল্যানেট। আর এই রেড হওয়ার কারণ কি? এর মাটিতে লৌহ অক্সাইডের পরিমাণটা বেশি। এর 1 বছর কততে হয়, মানে সূর্যকে প্রদক্ষিণ করতে কত দিন লাগে মঙ্গল গ্রহের? প্রায় 687 দিন। ভাবতে পারছো? প্রায় আমাদের পৃথিবীর ডবল। আমাদের 1 বছর যত হয়, আমাদের ডবল হলো মঙ্গল গ্রহের লাগে। তো মঙ্গল গ্রহের উপগ্রহ কয়টা রয়েছে? মঙ্গল গ্রহের 2টো উপগ্রহ রয়েছে। একটি হলো ফোবস আর একটা হলো ডিমোস। ফোবস এবং ডিমোস হলো মঙ্গল গ্রহের উপগ্রহ। ওকে, পরবর্তী আমার গ্রহ হলো বৃহস্পতি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এরপরে হলো পঞ্চম গ্রহ হলো বৃহস্পতি। বৃহস্পতি গ্রহটা ইম্পর্টেন্ট কেন? বৃহস্পতি গ্রহ হলো আমাদের অবস্থানগত দিক থেকে সূর্য থেকে পঞ্চম গ্রহ। ঠিক আছে, এবং এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি? এটি হলো গ্যাস দৈত্য, মানে বিশেষ নামের কি? গ্যাস দৈত্য। কেন? প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি হচ্ছে। ঠিক আছে, আর এই আকৃতিগত দিক থেকে হলো এইটি হলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এই যে 8টি গ্রহ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গ্রহ হলো মঙ্গল গ্রহ। আর এই গ্রহের অপর নাম হলো গ্যাস দৈত্য, কেননা এই গ্রহ বিশাল আকার। ঠিক আছে, হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে প্রায় পরিপূর্ণ। ঠিক আছে, সেই জন্য এই গ্রহের অপর নাম হলো গ্যাস দৈত্য। এর কতদিন লাগে? প্রায় 12 পৃথিবী বছর, মানে এবং বৃহস্পতি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে 12 বছর সময় লাগে। ভাবতে পারছো কত বছর? এবার এর উপগ্রহ সংখ্যা কত? বৃহস্পতির উপগ্রহ হলো 99টারও বেশি। ঠিক আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কি? আইও, ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্ট্রো। এছাড়াও 99টা তো আমরা পড়তে পারবো না, তো সেই কারণে কিছু কিছু কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো উপগ্রহের নামগুলো সেগুলো আমাদের জানতে হবে। ওকে, পরবর্তী হলো আমার শনি। অবস্থানগত দিক থেকে শনি যেটা রয়েছে সেটা হলো 6ষ্ঠ গ্রহ। সূর্য থেকে 6 নম্বর স্থানে রয়েছে হলো শনি গ্রহ, এবং সৌরজগতের এটি হলো দ্বিতীয় বৃহত্তম গ্রহ। মানে আকৃতিগত দিক থেকে বৃহস্পতির পরেই হলো শনি গ্রহ আকৃতিগত দিক থেকে। এরও অপর আরেকটা বিশেষ নাম কি? এটিকেও আমরা গ্যাস দৈত্য বলছি। তাহলে সৌরজগতের 8টা গ্রহের মধ্যে 2টা গ্রহ গ্যাস দৈত্য নামে পরিচিত। কোন 2টো গ্রহ? একটা হলো বৃহস্পতি এবং অপরটি হলো শনি। ঠিক আছে, এর কতদিন লাগছে সূর্যকে প্রদক্ষিণ করতে? প্রায় 29.5 পৃথিবী বছর, মানে প্রায় 29.5 বছর লাগছে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এই শনি গ্রহের। ঠিক আছে, এর উপগ্রহ কত? 82টিরও বেশি হলো এর উপগ্রহ। তার মধ্যে যেটা সবচেয়ে প্রধান উল্লেখযোগ্য বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে উপগ্রহটা সেটা হলো টাইটান। টাইটান আমরা মনে রাখতে খুব ইজি, আমাদের টাইটানের ওয়াচ আমরা পড়ি। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা মাথায় রাখতে পারবো যে টাইটান উপগ্রহ যেটা সেটা হলো শনির উপগ্রহ। প্রশ্ন আসে যে টাইটান উপগ্রহ কোন গ্রহের উপগ্রহ? তখন হবে শনির। ওকে, পরবর্তী হলো ইউরেনাস। ইউরেনাস হলো সূর্য থেকে 7ম গ্রহ, মানে সূর্যের 7ম সন্তান হলো ইউরেনাস গ্রহ। এই গ্রহের বিশেষ নাম কি? এই গ্রহের বিশেষ নাম হলো বরফ দৈত্য বা আইস জাইন্ট। হিলিয়াম, হাইড্রোজেন, বরফীয় যৌগ দিয়ে গঠিত এই যে গ্রহটি রয়েছে সেটি হলো বিশাল আকার। ঠিক আছে, এই জন্য এই গ্রহের অপর নাম হলো বরফ দৈত্য, কেননা এই ইউরেনাস এবং নেপচুন এই দুটি সৌরজগৎ থেকে একেবারে শেষের দিকে অবস্থান করার কারণে এই সব গ্রহতে ঠান্ডার পরিমাণ বেশি। ঠিক আছে, আকৃতিগত দিক থেকে অবস্থান কি? সৌরজগতের 3য়। ঠিক আছে, তাহলে আমরা পড়লাম সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ কোনটি? সেটা হলো বৃহস্পতি। দ্বিতীয় কোনটা? শনি।
এবং তৃতীয় কোনটা? ইউরেনাস। ঠিক আছে, এর কক্ষপথে কতদিন লাগছে এর সময় সূর্যকে প্রদক্ষিণ করতে? প্রায় 84 পৃথিবী বছর, মানে 84 বছর লাগছে ওর একবার সূর্যকে প্রদক্ষিণ করতে। ভাবতে পেরেছো, একটা মানুষ অতদিন বাঁচে না যতদিন একবার প্রদক্ষিণ করতে ইউরেনাসের সময় লাগে। এর উপগ্রহ সংখ্যা কয়টি? 27টি। প্রধান উপগ্রহ কোনগুলি? মিরান্ডা, অ্যারিয়েল, ঠিক আছে, উমব্রিয়েল, টিটানিয়া, অ্যাবিরন। ওকে, এবার তোমাদের যে আমরা যখন ওই গ্রহর পার্টগুলো পড়ালাম তোমাকে আমরা যখন ওই যে অন্তস্থ গ্রহ বহিস্থ গ্রহ, সেখানে আমরা একটা বৈশিষ্ট্য পড়লাম না যে অন্তস্থ গ্রহগুলির উপগ্রহ সংখ্যা কম এবং বহিস্থ গ্রহগুলির উপগ্রহ সংখ্যা বেশি। এই দেখো কতগুলো করে, যেমন বুধ শুক্রের কোনো অন্তস্থ গ্রহের কোনো উপগ্রহই নেই। ঠিক আছে, মঙ্গলের শুধুমাত্র 2টো, পৃথিবীর 1টা, মানে 4টা উপগ্রহ মিলে শুধুমাত্র 3টা উপগ্রহ রয়েছে, 4টা গ্রহ মিলিয়ে অন্তস্থ গ্রহগুলোর। এবং বহিস্থ গ্রহগুলোর দেখলে এক একটার কত 99, 27, 84 এতগুলো করে উপগ্রহ রয়েছে। তাহলে আমরা যে পয়েন্টটা পড়লাম বহিস্থ গ্রহগুলির উপগ্রহ সংখ্যা বেশি, সেটা আসলেই প্রমাণিত হচ্ছে এখানে। এবং সৌরজগতের বা সৌর পরিবারের সবচেয়ে ছোট সন্তান, সবচেয়ে শেষে যেটা রয়েছে সেটি হলো নেপচুন। ঠিক আছে, এই নেপচুন অষ্টমীয়ে এবং আকৃতিগত দিক থেকে সৌরজগতের 4র্থ বৃহত্তম গ্রহ। মানে আমরা যদি সিকোয়েন্সটা দেখি, শেষের যে 4টা গ্রহ রয়েছে সেগুলো হলো বৃহস্পতি সবচেয়ে বড়, শনি তার থেকে ছোট, ইউরেনাস তার থেকে ছোট এবং নেপচুন তার থেকে একটু ছোট আকৃতিগত দিক থেকে। এর কতদিন লাগছে সূর্যকে প্রদক্ষিণ করতে? প্রায় 165 পৃথিবী বছর। মানে আমাদের যে জীবনকাল যেটা রয়েছে, একটা মানুষ 2বার জন্ম হয়ে মৃত্যু হবে, তারপরে গিয়ে এই নেপচুন গ্রহ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে পারবে। ঠিক আছে, এর উপগ্রহ সংখ্যা কয়টি? উপগ্রহের সংখ্যা হলো 14টারও বেশি। ঠিক আছে, প্রধান উপগ্রহের নাম কি? ট্রাইটন। আর বিশেষ বৈশিষ্ট্য কি এই গ্রহের? বিশেষ বৈশিষ্ট্য হলো সৌরজগতের সবচেয়ে তীব্র ঝড় এই গ্রহতে দেখা যায়। তাহলে প্রশ্ন আসে যে সৌরজগতের সবচেয়ে তীব্র ঝড় কোন গ্রহতে দেখা যায়? সেটা হবে নেপচুন গ্রহতে। ঠিক আছে, তাহলে গ্রহ আমাদের শেষ হয়ে গেল। এবার শেষে যেটা সবার শেষে ত্যায্য পুত্র যদি আমরা বলি, যাকে হয় না বাড়ির কোনো সন্তানকে রেগে গিয়ে কোনো সন্তানকে ত্যায্য পুত্র, আমরা হিন্দি সিনেমা, বাংলা সিনেমায়, পুরনো সিনেমায় দেখি যে ছেলে মেয়েকে ত্যায্য পুত্র করে দেয় বাবা মার কথা না শুনলে। ঠিক সেরকম সৌর পরিবার থেকে এই প্লুটো গ্রহটিকে ত্যায্য পুত্র করে গ্রহের যে তকমা তাকে যে দেওয়া হয়েছিল সেই তকমা তার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এই জন্য এই গ্রহকে আমরা কী গ্রহ বলছি? বামন গ্রহ। ঠিক আছে, প্লুটো আগে মানে যেমন 9ম গ্রহরূপে গণ্য করা হতো। সৌরজগতের 9টা গ্রহের মধ্যে আমরা জানতাম 2006 সালের আগ পর্যন্ত সৌরজগতের কয়টা গ্রহ? 9টা গ্রহ। সবচেয়ে শেষ গ্রহ কোনটা? প্লুটো। কিন্তু 2006 সালের পর থেকে IAU, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, সেটা প্লুটোকে আর গ্রহরূপে গণ্য না করে তাকে ত্যায্য পুত্র করে তাকে গ্রহ থেকে বের করে দিয়েছে। ঠিক আছে, তো এটি বামন গ্রহরূপে এখন বর্তমানে আমরা চিনি। এর কক্ষপথে কত সময় লাগছে? এর হলো প্রায় 248 বছর। একবার সূর্যকে প্রদক্ষিণ করতে 248 বছর সময় লাগছে। এর উপগ্রহ সংখ্যা হলো 5টা। ঠিক আছে, প্রধান উপগ্রহের নাম হলো চারণ। আর এর নামকরণ প্লুটো কী কোথা থেকে এসেছে? রোমান দেবতা প্লুটোর নাম অনুসারে এই গ্রহের নামকরণ হয়েছে হলো প্লুটো। ঠিক আছে, তো সৌরজগতের সৌর পরিবারের সমস্ত গ্রহ নিয়ে আমরা আলোচনা করলাম। ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে গ্রহগুলো থেকে প্রধান বৈশিষ্ট্য, সেগুলো আলোচনা করলাম। এর বেশি আমার মনে হচ্ছে না যে কিছু পড়ার দরকার আছে এর থেকে গভীরে পুলিশ কনস্টেবলের জন্য। তাছাড়াও আমরা যে শনিবার করে মক টেস্টগুলো নিব, সেখানে আমরা আরও প্রিভিয়াস ইয়ার থেকে এক্সামে আসার সম্ভাবনাময় যে সমস্ত প্রশ্নোত্তর রয়েছে সেগুলো নিয়ে মক টেস্টে আমরা অবশ্যই দেব। ঠিক আছে, তো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই টপিক থেকে যে এখন যেটা পড়ানো হলো, যেমন বৃহস্পতি গ্রহের যে বিখ্যাত লাল দাগ, আমরা যদি বৃহস্পতি গ্রহটাকে লক্ষ্য করি, দাঁড়াও তোমাদের একবার আমি দেখাচ্ছি। বৃহস্পতি গ্রহে এই দেখো যে লাল দাগ যে রয়েছে, বিখ্যাত যে এই যে লাল দাগগুলো রয়েছে, এই যে লাল দাগগুলো যেগুলো রয়েছে, সেই লাল দাগগুলো কী নামে পরিচিত? সেটা হলো দ্য গ্রেট রেড স্পট। কি? দ্য গ্রেট রেড স্পট। ওকে, নেপচুন গ্রহের প্রধান বৈশিষ্ট্য কি? বিশেষ বৈশিষ্ট্য তীব্র ঝড়। আমরা পড়লাম যে সৌরজগতে যতগুলো গ্রহ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি জোরে ঝড় হয় কোন গ্রহের মধ্যে? সেটা হলো নেপচুন গ্রহ।
তৃতীয় হলো সৌরজগতের সবচেয়ে দ্রুত ঘূর্ণনকারী গ্রহ কোনটি? সেটি হলো বৃহস্পতি। আমরা কি জানি যে প্রত্যেকটা গ্রহ, যেমন পৃথিবীর, আমরা পৃথিবীর কথা নিয়ে বলছি, পৃথিবী কী হচ্ছে নিজের অক্ষের চারপাশে ঘুরছে, ঠিক আছে, যেটাকে আমরা বলছি আর্নিক গতি, এবং ঘোরার পাশাপাশি সে সূর্যকে চারিদিকে প্রদক্ষিণ করছে, সেটাকে আমরা বলছি হলো বার্ষিক গতি। ঠিক সেরকমই প্রত্যেকটা গ্রহ ঘুরছে। তো কোন গ্রহ সবচেয়ে জোরে ঘুরছে? সেটা হলো বৃহস্পতি গ্রহ। পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান গ্যাস কোনটি সবচেয়ে বেশি পরিমাণে? সেটা হলো নাইট্রোজেন। ওকে। সৌরজগতের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? এটাও আমরা জানি, পড়লাম, তোমাদেরকে আমি বললাম যে অন্তস্থ গ্রহগুলোর মধ্যে শুধু 4টা গ্রহের মধ্যে প্রথম 2টো গ্রহের কোনো উপগ্রহ নেই, বুধ আর শুক্রের। শেষের 2টো গ্রহের পৃথিবীর 1টি এবং মঙ্গলের 2টি। তো কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? বুধ এবং শুক্রে। সৌরজগতের কোন গ্রহকে পৃথিবীর যমজ বলা হয়? সেটাও আমরা পড়লাম, শুক্র গ্রহকে পৃথিবীর যমজ বলা হয়, কেননা শুক্র গ্রহ দেখতে, আকার আকৃতি সব কিছুই পৃথিবীর মতো, শুধুমাত্র সেখানে প্রাণের বা জলের বা অক্সিজেনের সন্ধান নেই। সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি কোথায় আছে? সেটা হলো মঙ্গল গ্রহে। ঠিক আছে, সেই আগ্নেয়গিরিটার নাম কি? অলিম্পাস মন্স। সবচেয়ে বড় আগ্নেয়গিরি রয়েছে হলো মঙ্গল গ্রহে। ঠিক আছে। সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ, সবচেয়ে জল করে বেশি, কোনটা? সেটা হলো শুক্র। দেখবে আমরা রাতের আকাশে কি শুকতারা দেখি না? সেই শুকতারাটা আসলে কি? সেটা আসলে হলো শুক্র গ্রহ। ঠিক আছে। সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ কোনটি? সেটা হলো নেপচুন। তোমাদের আগেই বললাম, সৌরজগতের যদি আমরা অবস্থানগত দিক থেকে দেখি, গ্রহের সবচেয়ে শেষে কোন গ্রহটি রয়েছে? ইউরেনাস, তারপরে শেষে হলো নেপচুন। তো যেহেতু সবার শেষে রয়েছে, ওই জন্য এই গ্রহতে সবচেয়ে বেশি ঠান্ডা রয়েছে, ওই জন্য এই গ্রহের আরেকটা নাম কি? বরফ দৈত্য। এবং সৌরজগতের সবচেয়ে হালকা গ্রহ কোনটি? হালকা গ্রহ হলো বুধ। এটা কমন সেন্সের ব্যাপার, যেহেতু বুধ সৌরজগতে যতগুলো গ্রহ রয়েছে সবচেয়ে ছোট গ্রহ, সেই জন্য আয়তনগত দিক থেকেও এ সবচেয়ে হালকা। তো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সৌরজগতের পুরো বিষয়টা আমরা পড়লাম, ইম্পর্টেন্ট টপিকগুলো প্রত্যেকটা গ্রহ ধরে ধরে পড়লাম, সেই গ্রহগুলো থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আমরা শনিবারের মক টেস্টে যে নেব, মক টেস্টে আমরা এখান থেকে এক্সামে আসা প্রিভিয়াস ইয়ার থেকে যে সমস্ত প্রশ্নোত্তরগুলো আসবে বা আসার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে মক টেস্ট সলভ করব চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে। তো ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে শেষ পর্যন্ত, তাহলে আশা করছি কিছু না, যদি সৌরজগৎ থেকে প্রশ্ন আসে, আশা করছি যা পড়ালাম এর মধ্যে থেকে কিছু না কিছু আসার সম্ভাবনা রয়েছে। আবার যখন আমরা মক টেস্ট করবো, আবার নতুন নতুন প্রশ্নোত্তর সম্পর্কে জানবো। তো এভাবেই প্রত্যেকটা বিষয় ধরে ধরে, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় টপিক ধরে ধরে আলোচনা হবে, যেটা কনসেপ্ট, তোমার প্রথম কথা তোমার কনসেপ্ট ক্লিয়ার করবে, সেকেন্ড কথা তোমার প্র্যাকটিসও হয়ে যাবে। ঠিক আছে। তো আজকের ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি। আমাদের বা ইতিহাস ক্লাস হয়ে গেল জেনারেল নলেজের কালকে, আজকে ভূগোল হয়ে গেল, কালকে তোমাদের আসবে হলো পলিটির ক্লাস। ঠিক আছে। তারপরের দিন আসবে সায়েন্সের ক্লাস, তারপরের দিন জিকের পার্টটা আসবে, এবং শেষে মক টেস্ট। এইভাবেই করে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কন্টিনিউ চলবে টপিক ধরে ধরে। তো তোমরা থাকবে শেষ পর্যন্ত, অবশ্যই আশা করছি তোমাদের উপকারে আসবে। তার কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ শেষ পর্যন্ত থাকার জন্য। আর অবশ্যই যদি ভালো লাগে, যদি তোমার মনে হয় যে আমাদের এই ডিসকাশনগুলো, আমাদের এই পড়ানোগুলো তোমাদের উপকারে আসছে, তবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এভাবেই কন্টিনিউ ক্লাস চলতে থাকবে প্রত্যেকটা এক্সামের আগে আগে। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।